সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মেনলি আলোচনা করবো যে টুয়েলভ তোমরা যদি সায়েন্স নিয়ে পাস করো, তাহলে টুয়েলভ সায়েন্স পাস করার পর তোমরা কোন কোন লাইনে মেনলি যেতে পারবে। ঠিক আছে, তো এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ গভর্নমেন্ট জব, ঠিক আছে, এবং তোর হচ্ছে এবং বিভিন্ন রকমের কোর্সগুলো সম্পর্কে আলোচনা করেছি, যেগুলো তোমরা এই ভিডিও থেকে দেখতে থাকো। পুরো ভিডিওতে আমি সমস্ত রকমের যত কোর্স আছে এবং যত গভর্নমেন্ট জব আছে টুয়েলভ পাস করার পরে, সেইগুলো সবগুলো সম্পর্কে এখানে বর্ণনা করেছি। যেমন টুয়েলভ পাস করে যদি তুমি সায়েন্স নিয়ে পাস করো, বা গভর্নমেন্ট জব যেগুলো আছে ওইগুলো আর্টসের ছেলেরাও করতে পারে। পার্টিকুলার কিছু কোর্সের জন্য সায়েন্সের ছেলে লাগে মেনলি, ঠিক আছে, বেশিরভাগ কোর্সের জন্য আর্টসের ছেলেও করতে পারে। কিন্তু এখানে মেনলি আমার আজকে ফোকাস থাকবে যে টুয়েলভ সায়েন্স নিয়ে পাস করার পর তুমি কোন কোন জায়গায় মেনলি যেতে পারবে। ঠিক আছে, একজন যদি টুয়েলভ সায়েন্স নিয়ে পাস করে, তো সবার প্রথমেই সায়েন্স নিয়ে পাস করার পর তাদের মাথায় অবশ্যই চিন্তা আসবে যে ডাক্তার নিয়ে পড়বো। ঠিক আছে, ডাক্তার নিয়ে পড়তে গেলে আমাদেরকে নিট দিতে হবে, নিটের এক্সাম দিতে হবে। নিটের পরীক্ষা দিলে আমাদের ডাক্তারি লাইনের বিভিন্ন কোর্সগুলো যেমন আছে, যেমন প্রথমে একটা কোর্স সব থেকে পপুলার কোর্স এমবিবিএস। এমবিবিএস এটা মেনলি 5 বছরের 5.5 বছরের কোর্স হয়। ঠিক আছে, এটা আমরা তো সে পিসিবি, যাদের পিসিবি থাকতে হবে অবশ্যই টুয়েলভে। ঠিক আছে, আর এরপর তুমি একজন ডাক্তার, সার্জেন বা স্পেশালিস্ট হতে পারবে। তারপরে এছাড়াও তোর হচ্ছে আর কোর্স আছে, যেমন বিডিএস, যাদেরকে ডেন্টাল ডাক্তার বলা হয়, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। এটাও 5 বছরের কোর্স হয়, ইনক্লুডিং 1 ইয়ার ইন্টার্নশিপ। এটার জন্য তোমাদেরকে অবশ্যই টুয়েলভে পিসিবি থাকতে হবে। তারপর তোমরা বিএ এমএস করতে পারো, ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন। এটাও তোর হচ্ছে ফাইভ এটাও 5.5 বছরের কোর্স এবং এটার জন্য পিসিবি লাগবে। তারপরে বিএইচএমএস আছে, যেটা হোমিওপ্যাথিক মেডিসিন। এটাও 5.5 বছরের কোর্স এবং এটার জন্য পিসিবি লাগবে। তারপর ইউনানি মেডিসিন আছে, এটাও ইউনানি মেডিসিন, ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন। এটাও 5.5 বছরের কোর্স এবং এর জন্য 10+2 লেভেলে মেনলি আমাদের যেটা পিসিবি লাগবে। আর তারপরে ব্যাচেলার অফ ভেটেরিনারি অ্যানিম্যাল হাজবেন্ড্রি, এগুলো নিট দিয়ে মেনলি হওয়া যায়। এছাড়াও নিট ছাড়াও আর কি কোর্স আছে, নিট ছাড়াও যেমন আমরা জেনপাস ইউজি এক্সাম দিয়ে করে জেনপাস ইউজি দিয়ে করে আমরা বিভিন্ন ধরনের প্যারামেডিক্যাল যে সমস্ত ব্যাচেলার কোর্সগুলো আছে ওইগুলোতে আমরা এন্ট্রি দিতে পারি, ব্যাচেলার এবং নার্সিং এর জন্য। মেনলি জেনপাস এক্সাম যেটা ওটা হয়, ঠিক আছে। জেনপাস এক্সামের মাধ্যমে আমরা বিএসসি নার্সিং এ ভর্তি হতে পারি, যেটা বিএসসি নার্সিং, যেটা 4 বছরের কোর্স হয় একটা। এবং এটার জন্য অবশ্যই আমাদেরকে পিসিবি 10+2 লেভেলে থাকতে হবে। তারপর আমরা ফিজিওথেরাপি করতে পারি। ফিজিওথেরাপি মানে যারা মেনলি ওই ফিজিওথেরাপি করে যারা, ঠিক আছে, এটাও মেনলি 4.5 বছরের কোর্স হয় এবং এটার ক্ষেত্রেও আমাদেরকে পিসিবি থাকতে হবে আমাদের। তারপরে আমরা বিএমএলটি করতে পারি। বিএমএলটি যারা ল্যাব টেকনোলজি লজিস্ট হয় যারা, ঠিক আছে, ওরা মেনলি বিএমএলটি করে। আর এই কোর্স করে তোমরা পার্টিকুলারলি কোনো ল্যাবে কাজ করতে পারবে। আর এটার যে কোর্স ডিউরেশন, এটা 3 বছরের কোর্স হয়, প্লাস 6 মাসের ইন্টার্নশিপ থাকে। এর জন্য পিসিবিএম অবশ্যই তোমাদেরকে থাকতে হবে। অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, এটা নিয়ে পড়তে পারো। বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি যেটা, এটাও 3 বছরের কোর্স হয় এবং এর জন্য এর ক্ষেত্রেও 6 মাসের ইন্টার্নশিপ দরকার এবং এর জন্য তোমাদেরকে টুয়েলভ সায়েন্স নিয়ে অবশ্যই পড়তে হবে। তারপরে তোমরা সিসিটি করতে পারো, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এটাতেও 3 বছরের কোর্স হয়। তারপরে পারফিউশন টেকনোলজি নিয়ে পড়তে পারো, বিএসসি ইন পারফিউশন টেকনোলজি, এটাও 3 বছরের কোর্স হয়, প্লাস 6 মাসের ইন্টার্নশিপ। তারপরে রেডিও অ্যান্ড তোর হচ্ছে ইমেজিং টেকনোলজি নিয়ে করতে পারো, বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি। যারা রেডিওলজি যারা হয় তারা মেনলি এই কোর্স করে রেডিওলজিস্ট হয়। এটাও 3 বছরের কোর্স, প্লাস 6 মাসের ইন্টার্নশিপ হয়। আর আমাদের যে ফিজিওথেরাপিস্ট, এখানে কিন্তু ইন্টার্নশিপ যেটা হয় ওটা 1 ইয়ার ইন্টার্নশিপ হয়। আর বাকি এগুলো সবগুলোর ক্ষেত্রে 6 মান্থের ইন্টার্নশিপ হয়ে থাকে মেনলি। ডায়ালাসিস বিএসসি করতে পারি আমরা ডায়ালাসিস টেকনোলজিতে, বিএসসি করতে পারি আমরা ডায়ালাসিস টেকনোলজিতে, এটাও মিলে 3 বছরের কোর্স হয়। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টে আমরা বিএসসি করতে পারি, এটাও 3 বছরের কোর্স হয়। অপটিমেট্রি নিয়ে আমরা করতে পারি বিএসসি ইন অপটিমেট্রি, এটা 4 বছরের কোর্স হয়। এগুলো সবগুলোর জন্যই কিন্তু আমাদের ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 12+ পিসিবি বা পিসিএম। আমাদের সবগুলো পিসিবি প্লাস হচ্ছে পিসিএম, এগুলো কিন্তু আমাদের দরকার। নিউট্রিশন নিয়ে পড়তে পারি, এটাও সায়েন্স পড়ে হওয়া যায়, 3 বছরের কোর্স হয় এটা মেনলি। এছাড়াও একটা নতুন কোর্স যেটা জেনপাস ইউজিতে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ব্যাচেলার অফ অডিওলজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি। এটা 4 বছরের কোর্স এবং এটা করেও মেনলি ভালো অপশন
মানে ভালো জায়গায় তুমি নিট ছাড়াও কাজ করতে পারো, এটার জন্য সায়েন্স আমাদের প্রয়োজন। তাহলে এগুলো গেল তোর হচ্ছে কোর্স। আবার এই কোর্সগুলো, এই সমস্ত কোর্স যেগুলো আমরা নিয়ে আলোচনা করলাম, যেমন বিএমএলটি, ওটিটি, সিটিটি, পারফিউশন টেকনোলজি, রেডিওলজি, ডায়ালিসিস টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অপটিমেট্রি, ব্যাচেলর অফ হচ্ছে অডিওগ্রাফি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ টেকনোলজি, এইগুলো সব সব কোর্সগুলোরই মেনলি ডিপ্লোমা কোর্স। সবগুলোরই মেনলি ডিপ্লোমা কোর্স হয়, ঠিক আছে, সবগুলোরই ডিপ্লোমা কোর্স হয়। ডিপ্লোমা যে কোর্সগুলো, এগুলো আমাদের এসএমএফডব্লিউবি, এসএমএফডব্লিউবি এক্সামের মাধ্যমে এই সব কোর্সগুলোরই আমরা ডিপ্লোমা কোর্স অ্যাভেলেবেল হয়, মানে করানো হয় আর কি। বেশিরভাগই গভর্নমেন্ট কলেজ আছে, গভর্নমেন্ট কলেজের মাধ্যমেই মেনলি তোমরা কম খরচে এই ডিপ্লোমা কোর্সগুলো করতে পারবে। এছাড়াও প্রাইভেটেও বিভিন্ন কোর্স আছে। আর এই যে ব্যাচেলার কোর্সগুলো, এগুলো গভর্নমেন্টের সিট অনেকটাই কম পরিমাণে, প্রাইভেটই বেশিরভাগ ব্যাচেলার কোর্সের সিট অ্যাভেলেবেল আছে মেনলি। তাহলে এইগুলো ছাড়াও নিট, জেনপাস, এসএমএফডব্লিউবি, এগুলো ছাড়াও তোমরা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ব্রাঞ্চ আছে যেগুলোতে তোমরা ক্যারিয়ার করতে পারো, যেমন কি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিএসসি নিয়ে তোমরা পড়তে পারো। বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ আছে যেখান থেকে তোমরা সিএসসি পড়ে, এবং এবং একটা ভালো কথা হচ্ছে, এই যে বিএসসি কোর্সগুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট 60,000 টাকা, 60,000 টাকা করে স্কলারশিপ তোমার এসএমএফডব্লিউর এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমার 60,000 টাকা পেয়ে যাবে, যার যার মাধ্যমে তোমরা ইজিলি কী করতে পারবে, যার মাধ্যমে তোমরা ইজিলি কোর্স ফি পে করে ইজিলি তোমরা 3 বছরের কোর্স কমপ্লিট করতে পারবে। সেরকম ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও বিভিন্ন লাইন আছে, যেমন কম্পিউটার সায়েন্স নিয়ে তোমরা পড়তে পারো, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু 60,000 টাকা করে তোমরা স্কলারশিপ পেয়ে যাবে, যার ফলে তোমাদের মানে পড়াশোনায় সেরকম কিছু একটা বেশি খরচা হবে না মেনলি। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে হতে পারো, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ার হতে পারো, আর ইলেকট্রনিক অ্যান্ড ইসি, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এছাড়াও ডাব্লিউবিজি তোমরা বায়োটেকনোলজি নিয়ে পড়তে পারো। এই যে এগুলোর ব্যাচেলার কোর্সগুলো করতে হলে তোমাদেরকে অবশ্যই ডাব্লিউবিজি এক্সাম দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে ডাব্লিউবিজি ব্যাচেলার কোর্স করার জন্য। আর যদি তোমরা চাও ডিপ্লোমা কোর্স করতে, তাহলে যে অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে, অল ইন্ডিয়া টেকনিক্যাল যে এডুকেশনের আন্ডারে যে কোর্সগুলো হয় মেনলি, স্টেট টেকনিক্যাল এডুকেশন কাউন্সিলের আন্ডারে, স্টেট টেকনিক্যাল এডুকেশন কাউন্সিলের আন্ডারে যে কোর্সগুলো হয়, এগুলোতে তোমরা ডিপ্লোমা কোর্সগুলো করতে পারবে। কিন্তু ডিপ্লোমা কোর্সে স্কলারশিপের অ্যামাউন্টটা 60,000 নয়, ডিপ্লোমা কোর্সে তোমরা ওই নর্মালি 18,000 টাকা করে স্কলারশিপ পাবে। কিন্তু ব্যাচেলার কোর্স করলে তোমরা 60,000 টাকা করে স্কলারশিপ পাবে। আর এগুলো সবগুলো, এছাড়াও ডাব্লিউবিজি এর মাধ্যমে এগ্রিকালচারে তোমরা ভর্তি হতে পারবে, আর্কিটেকচারে তোমরা ভর্তি হতে পারবে, যেটা 5 বছরের কোর্স হয়, এবং এটার জন্য অবশ্যই তোমাদের ম্যাথ থাকতে হবে তোমাদের অ্যাজ এ সাবজেক্ট 10+2-তে। এছাড়াও তোমরা ডাব্লিউবিজি এর মাধ্যমে ফার্মেসিতে এন্ট্রি নিতে পারবে, বি ফার্ম করতে পারবে, ঠিক আছে। বি ফার্ম যেটা, এটা 4 বছরের কোর্স হয়, বি ফার্ম 4 বছরের কোর্স হয়। অবশ্যই তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি 10+2-তে থাকতে হবে, ঠিক আছে। এগুলো ফার্মেসি করলে তোমরা যে কোনো ফার্মা কোম্পানিতে কাজ করতে পারবে, ঠিক আছে। তাহলে এইগুলো গেল বিভিন্ন ধরনের কোর্স সম্পর্কে। আমরা দেখলাম যে ডিপ্লোমা কোর্সগুলো কীভাবে হয়, ডিপ্লোমা কোর্সগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারো, আর এগুলো ব্যাচেলার কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে পারো। নিট ছাড়াও এই সমস্ত প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে, নার্সিং আছে, ঠিক আছে, এগুলোতে তোমরা নিতে পারো। এবার বিভিন্ন লাইনগুলো যেমন বললাম, বিএমএলটি বললাম, ওটিটি বললাম, ক্রিটিক্যাল, সিসিটি, পারফিউশন টেকনোলজি, রেডিও ইমেজিং টেকনোলজি, ডায়ালাইসিস টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অপটিমেট্রি, রেডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, এগুলো নিয়ে তোমরা পড়তে পারো। ইঞ্জিনিয়ারিং আমি বললাম যে সিএসি, এমই ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বায়োটেকনোলজি নিয়ে, বি আর্কিটেকচার নিয়ে, বি ফার্মা নিয়ে এগুলো পড়তে পারো। এছাড়া তোমরা যদি গভর্নমেন্ট জব করতে চাও আফটার 12th, তাহলে তোমরা বিভিন্ন গভর্নমেন্ট জবেরও সুবিধা পাচ্ছ। যদি তোমাদের সায়েন্স থাকে, অবশ্যই তোমরা ইন্ডিয়ান আর্মির যে সমস্ত আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, এগুলো তো তোমরা 12-এর পরে তোমরা জব করতে পারবে। যেমন ইউপিএসসির এনডিএ কন্ডাক্ট করে, এনডিএর মাধ্যমে মেনলি অফিসার্স, তোমরা ডাইরেক্ট অফিসার হয়ে যাবে একদম 10+2 এর পরে। তবে এটা সব থেকে টাফ এক্সাম। এটার পরে ডাইরেক্ট তোমাদের কোথায় না, ডাইরেক্ট তোমাদের ডিফেন্স একাডেমিতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এনডিএর মাধ্যমে। এবং এরপর তারপর তোমাদের মেনলি অফিসার্স ট্রেনিং হবে, এবং তারপরে তোমরা আর্মিতে অ্যাজ এ অফিসার জয়েন করতে পারবে।
নেভিতে বিভিন্ন বিটেক 10+2 বিটেক বিটেক এন্ট্রি হয়, 10+2 বিটেক অ্যাডমিশনের এন্ট্রি হয়। এখানে নেভির আন্ডারে তোমরা নেভির কলেজে বিটেক তোমরা কমপ্লিট করতে পারবে। এটার জন্য অবশ্যই তোমাদের অবশ্যই এটা 10+2 70% নাম্বারে 10+2 প্লাস জেই মেন দিয়ে তোমাদেরকে এই বিটেক এন্ট্রিটা তোমরা হতে পারবে। এছাড়াও এছাড়াও টিইএস, ইন্ডিয়ান আর্মি টিইএস টেকনিক্যাল এন্ট্রি স্কিমের মাধ্যমে তোমরা টেকনিক্যাল এন্ট্রি স্কিমের মাধ্যমে 10+2 যদি 60% নাম্বার থাকে তাহলে তোমরা মেনলি ওই আর্মিতে জয়েন করতে পারবে। অগ্নিবীর তিনটেরই মেনলি অগ্নিবীরের এক্সাম হয়, আর্মি, নেভি, এয়ারফোর্স, এগুলো তিনটেরই অগ্নিবীরের এক্সাম হয়, যেগুলো তোর হচ্ছে 10th 12th লেভেলে তোমরা মানে পাস করার পরে এবার অগ্নিবীরে তোমরা জয়েন করতে পারো। তারপরে এয়ারফোর্সের এক্স ওয়াই গ্রুপের এক্সাম হয়, যেখানে তোমরা ইন্ডিয়ান এয়ারফোর্সে অ্যাজ এ টেকনিক্যাল এক্স অ্যান্ড নন টেকনিক্যাল ওয়াই গ্রুপে তোমরা জয়েন করতে পারবে। এবং এটার জন্য তোমাদের 12-এ অবশ্যই সায়েন্স পাস হতে হবে, সায়েন্স থাকতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অবশ্যই তোমাদের 10+2-এ থাকতে হবে। তারপরে নেভির অগ্নিবীরে তোমরা এসএসআর এমআর হিসেবে জয়েন করতে পারো। নেভির অগ্নিবীরে তোমরা এসএসআর এমআর হিসেবে জয়েন করতে পারো। এসআর মানে সেলার হয়, আর এমআর মানে তুলছে, এমআর মানে সেভ বা সেট ওয়ার্ড হয় এগুলো। এটার জন্য তোমাদের অবশ্যই সায়েন্স লাগবে। এছাড়া কোস্ট গার্ডে জয়েন করতে পারো অ্যাজ এ জেনারেল ডিউটি, অর ডোমেস্টিক ব্রাঞ্চে তোমরা জয়েন করতে পারো কোস্ট গার্ডের। ঠিক আছে, সৈনিক স্কুলে তোমরা এন্ট্রি নিতে পারো। এগুলো তাহলে আমরা বললাম যে মানে ডিফেন্সে তোমাদের কি কি এক্সাম আছে। ডিফেন্সে অগ্নিবীর আছে, টেকনিক্যাল এন্ট্রি, বিভিন্ন রকমের টেকনিক্যাল এন্ট্রি, বিটেক এন্ট্রিগুলো আছে। ঠিক আছে, এছাড়াও এয়ারফোর্সে এক্স ওয়াই গ্রুপটা আছে। নেভিতে এসএসআর এমআর হিসেবে তোমরা জয়েন করতে পারবে। আর কোস্ট গার্ডে তোমরা গ্রাউন্ড ডিউটি, জেনারেল ডিউটি, ডোমেস্টিক ব্রাঞ্চ, এগুলোতে তোমরা জয়েন করতে পারবে। এছাড়াও কি, এছাড়াও এসএসসির মাধ্যমে 10+2 লেভেলে অনেক চাকরির মানে চাকরি বেরোয়। ঠিক আছে, এসএসসিতে যেমন এসএসসিতে যেমন তোমরা সিএইচএসএল এর মাধ্যমে সিএইচএসএল এর মাধ্যমে লোয়ার ডিভিশনাল ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, সিএইচএসএল এর মাধ্যমে 10+2 লেভেলে এগুলো মেনলি বের হয়। ঠিক আছে, এবং এগুলো আহ, আহ, প্রচুর স্যালারি অনেক হাই এগুলো। ঠিক আছে, এগুলোতে মেনলি দুটো টিয়ার 1 টিয়ার 2 এক্সাম হয়, তারপরে স্কিল টেস্ট হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, এবং তোমাদের মেনলি নিয়োগ হয়ে যায়। এসএসসি এমটিএস পরীক্ষা দিয়ে তোমরা অ্যাজ এ টিয়ান এমটিএস দিয়ে তোমরা অ্যাজ এ পিয়ান, চৌকিদার, হাবিলদার, এগুলো হিসেবে তোমরা জয়েন করতে পারো। এসএসসি এমটিএস এর জন্য মিনিমাম কোয়ালিফিকেশন আমাদের 10 হলেই হবে। ঠিক আছে, বয়স সীমা 18 থেকে 27 বছর। এবং এটাও বেতনও বেশ ভালো। এবং এটার মাধ্যমে প্রথমে একটা সিবিটি হবে, যার পরে ফিজিক্যাল এক্সামিনেশন হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর স্কিল টেস্ট যদি থাকে তো স্কিল টেস্ট হবে। স্টেনোগ্রাফার সিডি তে তোমরা জয়েন করতে পারো। এই জন্য তোমাদেরকে অবশ্যই স্টেনোগ্রাফির সার্টিফিকেট থাকতে হবে। 10+2 তো পাস করতে হবে, তার প্লাস স্টেনোর স্কিল থাকতে হবে। স্টেনো মানে একেবারে টাইপিং, ওই টাইপিং স্কিলটা তোমাদের অবশ্যই থাকতে হবে। আর বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে তোমাদের। প্রথমে সিবিটি ক্লিয়ার করে স্কিল টেস্ট হয়ে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে যাবে। এসএসসি জিডির কনস্টেবল তোমরা অ্যাজ এ এসএসসি জিডি কনস্টেবল তোমরা নিয়োগ মানে জয়েন করতে পারো। এসএসসি জিডি কনস্টেবল জয়েন করতে পারো। এসএসসি জিডি কনস্টেবল জয়েন করতে হলে তোমাদের অবশ্যই 10 পাস তো হতেই হবে। ঠিক আছে, তোমরা কোন কোন পোস্টে মেনলি জিডির মাধ্যমে মানে জয়েন করতে পারো। বিএসএফ, তোমরা বিএসএফ হতে পারো, বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ হতে পারো, সিআইএসএফ হতে পারো, মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল রিজার্ভ ফোর্স, আইটিবিপি হতে পারো। ঠিক আছে, হ্যাঁ, এছাড়াও বিভিন্ন ব্রাঞ্চ আছে, বিএসএফ আছে। ঠিক আছে, এগুলোতে তোমরা জয়েন করতে পারো। আর এটা 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের অবশ্যই বয়স হতে হবে। আর প্রথমে তোমাদের সিবিটি হয়, তারপরে তোমাদের সিবিটি হয়, তারপরে ফিজিক্যাল এক্সামিনেশন হয়, এবং মেডিকেল হওয়ার মাধ্যমে তোমরা কাজে জয়েন করতে পারবে। এছাড়াও বিভিন্ন সিলেকশন পোস্টে, এসএসসি সিলেকশন পোস্টে বিভিন্ন রকমের ভ্যাকেন্সি বেরোয়। সিলেকশন পোস্টের মাধ্যমে পার্টিকুলারলি যে ভ্যাকেন্সিগুলো মেনলি খালি থাকে, ওইগুলো সিলেকশন পোস্টের মাধ্যমে এগুলো পূরণ হয়। যেমন কি ক্লার্কের, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি বিভিন্ন ভ্যাকেন্সি এসএসসি সিলেকশন পোস্টের মাধ্যমে মেনলি ফিল আপ হয়। এটার জন্য মানে বিভিন্ন রকমের যোগ্যতা দরকার। কোনো কোনো ভ্যাকেন্সি থাকে যেগুলো টেন্থ লেভেলের থাকে, কিছু কিছু ভ্যাকেন্সি থাকে যেগুলো 12th লেভেলে, কিছু কিছু ভ্যাকেন্সি থাকে যেগুলো গ্র্যাজুয়েট লেভেলে মেনলি ফিল আপ হয়। এর জন্য বয়স সীমা হতে হবে 18 থেকে 30 বছর।
এবং এটা সিবিটি, এটাও কম্পিউটার বেসড এক্সামিনেশনের মাধ্যমে তোর যে যেটা এটাও হয়। এছাড়াও তোমরা দিল্লি পুলিশ কনস্টেবল জয়েন করতে পারো, দিল্লি পুলিশ হেড কনস্টেবল আর দিল্লি পুলিশ কনস্টেবল, এসএসসি দিল্লি পুলিশ কনস্টেবল আর দিল্লি পুলিশ হেড কনস্টেবল তোমরা জয়েন করতে পারো। এর জন্য 12 পাস প্লাস টাইপিং লাগবে, ঠিক আছে। হেড কনস্টেবলের জন্য ক্লারিক্যাল ওয়ার্ক হয়, আর সিবিটি প্লাস টাইপিং টেস্ট তোমাদেরকে দিতে হবে। জেনারেল ডিউটি কনস্টেবল, জেনারেল ডিউটি যদি হয় তাহলে শুধু 12 পাস হলেই হবে, এবং এটার ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 25, এবং সিবিটি ফিজিক্যাল এবং মেডিকেলের মাধ্যমে, মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের মানে রিক্রুটমেন্ট হবে। এছাড়াও স্টেটের বিভিন্ন রকমের এক্সাম হয় যেগুলোতে তোমরা মানে স্টেটের বিভিন্ন রকমের এক্সাম হয় যেগুলো তোমরা কোয়ালিফাই করে স্টেটে তোমাদের পার্টিকুলার তোমাদের স্টেটে তোমরা কাজ পেতে পারো। যেমন ওয়েস্ট বেঙ্গলে কি কি, ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয় ওইগুলো ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা দেখো, তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নিয়োগ হয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল নিয়োগ হয়, আর ওয়েস্ট বেঙ্গল অগ্রগামী সিভিল ডিফেন্স নিয়োগ হয়, অগ্রগামী সিভিল ডিফেন্স নিয়োগ হয়। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এগুলো নিযুক্ত হয়। প্রতিটার জন্যই আমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন ওটা 10+2 হতে হবে, প্রতিটা ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন 10+2 হতে হবে। আর এলডিসি, যেটা এলডিসি নিয়োগ হয় এসএসসির মাধ্যমে, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, স্কুল সার্ভিস কমিশন এর মাধ্যমে এলডিসি লোয়ার ডিভিশনাল ক্লার্ক নিয়োগ হয়, এটার জন্য মিনিমাম যোগ্যতা 10+ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও গ্রুপ ডি নিয়োগ হয়, গ্রুপ ডির মাধ্যমে পিয়ন, মেল, সুইপার এগুলো মিলে নিয়োগ হয়, এটা ডাব্লিউবিপিএসসির মাধ্যমে নিয়োগ হয়, আর এটার জন্য 8 পাস মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। এছাড়াও পোস্টাল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল দুর্সে পোস্টাল জিডিএস নিয়োগ হয়, ওয়েস্ট বেঙ্গল পোস্টাল জিডিএস নিয়োগ হয়, এটা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে নিয়োগ হয়, আর এটার জন্য যোগ্যতা 10+2 হতে 10 মানে মাধ্যমিক পাস হতে হবে। তারপরে বিভিন্ন বিভিন্ন রকম মিউনিসিপাল কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন জবস বেরোয়, ওটাও মাধ্যমিক পাস বা এইচএস লেভেলে মেনলি ক্লার্ক, টাইপিস্ট, পিয়ন ইত্যাদি জবগুলো মেনলি বেরিয়ে থাকে এখানে। আশা ওয়ার্কার্সের বিভিন্ন ভ্যাকেন্সি বেরোয় মাধ্যমিক পাশে, এটা অবশ্য আশা ওয়ার্কার মহিলাদের জন্য শুধুমাত্র। ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি হয়, এটা 10+2 অবশ্যই তোমাদেরকে পাস করতে হবে ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর হওয়ার জন্য। এএনএম জিএনএম এর বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরোয়। এছাড়াও প্রতিটো মানে সব রকমের যত সব প্যারামেডিক্যালের পোস্টগুলো আছে সবার জন্যই আলাদা আলাদা করে ভ্যাকেন্সি বেরোয়। এছাড়া ফায়ার অপারেটর সার্ভিসের জন্য ভ্যাকেন্সি বেরোয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মাধ্যমিক পাশে। ফরেস্ট গার্ডের ভ্যাকেন্সি বেরোয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, এটার ক্ষেত্রেও ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে একজন স্টুডেন্টকে। তারপর রেলওয়েতে যদি আমরা দেখি, মাধ্যমিক লেভেলে রেলওয়েতেও অনেক ভ্যাকেন্সি আছে। রেলওয়েতে যেমন আমরা অ্যাজ এ রেলওয়েতে যদি আমরা দেখি এনটিপিসির মাধ্যমে আমরা ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, টিকিট ক্লার্ক এগুলো মেনলি আমরা অ্যাজ এ জয়েন করতে পারি। এটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিযুক্ত হয়, আর এটা 10+2 লেভেলে এই এনটিপিসির পরীক্ষা তোমরা দিতে পারবে। গ্রুপ ডি যেটা ওটা মাধ্যমিক পাসে হয়, মাধ্যমিক পাস বা আইটিআই যারা করে তারা মেনলি এই এক্সামগুলো দেয়। এতে বিভিন্ন রকমের পোস্ট আছে যেমন ট্র্যাক মেনটেনার, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান এগুলো মেনলি ভ্যাকেন্সি বেরোয়। টিসির ভ্যাকেন্সি যেটা ওটা এনটিপিসির মাধ্যমে মেনলি হয়ে থাকে। টিসির যে 12 পাশে এনটিপিসির মাধ্যমে এটা টিসির ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয়। তারপরে রিজার্ভ আরপিএফ কনস্টেবল তোমরা হতে পারবে মাধ্যমিক পাস এবং এইচএস পাসে রেলওয়েতে। এছাড়াও বিভিন্ন রকম অ্যাপ্রেন্টিস ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস হয়, ঠিক আছে, যেগুলোর মাধ্যমে তোমরা মেনলি 10th এবং আইটিআই থাকলে ওই অ্যাপ্রেন্টিসে তোমরা অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও আরআরবি প্যারামেডিক্যালের মাধ্যমে বিভিন্ন প্যারামেডিক্যাল পোস্ট, বিভিন্ন বিভিন্ন ধরনের প্যারামেডিক্যাল পোস্ট যেগুলো নিয়ে আমি তোমাদের প্রথমে আলোচনা করলাম, যে অপটিমেট্রি, সিসিটি, ওটিটি, বিএমএলটি এগুলো করার পর তোমরা এই প্যারামেডিক্যালের বিভিন্ন ভ্যাকেন্সি বেরোয়, এই প্যারামেডিক্যালে তোমরা মেনলি প্যারামেডিক্যালের ভ্যাকেন্সিগুলোতে তোমরা ফিল আপ করতে পারবে। এছাড়াও কনস্টেবল বেরোয়, আরপিএফ কনস্টেবলের জন্য ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে।